বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের বৃত্ত অধ্যায়ের উপপাদ্য যে 17 আছে, সেই উপপাদ্য 17 আমরা এই ভিডিওর মাধ্যমে সমাধান করব ইনশাল্লাহ। তো দেখেন, এখানে বলা আছে উপপাদ্য 17 যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের ওপর লম্ব। তাহলে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের ওপর লম্ব। তো দেখেন, আমরা এই প্রশ্ন যে উপপাদ্যটা আমাদের দেওয়া আছে, এই উপপাদ্য অনুসারে আমরা বিশেষ নির্বাচনটা লিখেছি, আর আমরা এখানে একটা চিত্র দিয়েছি। তো আপনারা চিত্রটির দিকে লক্ষ্য করবেন এবং বিশেষ নির্বাচনের দিকে একটু লক্ষ্য করবেন এবং প্রশ্নটার দিকে লক্ষ্য করবেন যে আসলে আমরা বিশেষ নির্বাচনটা কিভাবে লিখলাম। যে কোনো উপপাদ্য আসলে তিনটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে বিশেষ নির্বাচন, একটা হচ্ছে অঙ্কন, আর একটা হচ্ছে প্রমাণ। ঠিক আছে, তো আমরা প্রথমত বিশেষ নির্বাচনটা লিখব। প্রশ্নে যা দেওয়া আছে, উপপাদ্যে যা বলা আছে, সেখান থেকে আসলে আমাদেরকে বিশেষ নির্বাচনটা লিখতে হবে এবং সেই অনুযায়ী একটা চিত্র অঙ্কন করতে হবে, অথবা প্রশ্নে যা বলা আছে সে অনুযায়ী চিত্র অঙ্কন করতে হবে। সেখান থেকে আমরা আসলে চিত্রের ভিতরে কী কী কাজ করলাম সেটাই আসলে আমরা কথায় লিখব। তো দেখেন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, এই যে একটা আমরা বৃত্ত নিয়েছি যার কেন্দ্র দিয়েছি হচ্ছে ও। ঠিক আছে, আপনারা অন্য কোনো নামও দিতে পারবেন। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস নয়। ব্যাস আসলে কি? আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী যেটা হচ্ছে ব্যাস, বৃত্তের কেন্দ্র দিয়ে যে জ্যা যাবে সেটা হচ্ছে ব্যাস। জ্যা আসলে কি? বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ। ঠিক আছে, আমরা এই যে বৃত্তের যে পরিধি আছে, এই পরিধির উপরে যে কোনো দুইটা বিন্দু নেব, নিয়ে যদি সংযোগ করি তাহলে একটা জ্যা পাবো। যেমন এই যে এ আর বি নিছিলাম, বৃত্তের পরিধির উপরে দুইটা বিন্দু, সেটা সংযোগ করেছি, একটা জ্যা পেয়েছি। ঠিক আছে, তো এখন এই জ্যাটা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটা হবে আমাদের হচ্ছে ব্যাস। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস নয়, এই যে এটা কিন্তু কেন্দ্র দিয়ে যায়নি, এ বি যে জ্যাটা এটা কিন্তু কেন্দ্র দিয়ে যায়নি, তার কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে ব্যাস নয়। ব্যাস নয় এমন একটি জ্যা হচ্ছে এবি, এটার নাম আমরা দিয়েছি এবি, যার মধ্যবিন্দু, এই যে জ্যাটার মধ্যবিন্দু আমরা আনুমানিকভাবে নিয়েছি এখানে ডি, মধ্যবিন্দু যেটা নিয়েছি সেটার নাম দিয়েছি ডি। ঠিক আছে, এখন আমরা এই যে ও আর ডি যোগ করি, এখানে লিখেছি ও কমা ডি যোগ করি। তাহলে এই যে যোগ করলাম, তো এখন আসলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এবি। এই যে ওডি যে জ্যাটা, ওডি যে আমরা যে কেন্দ্র থেকে জ্যার মধ্যবিন্দু পর্যন্ত যে রেখাংশ ওডিটা পাইলাম, এই ওডিটা হচ্ছে এ বি জ্যা এর উপর লম্ব, সেটাই প্রমাণ করতে হবে। কেননা আমাদেরকে বলা ছিল বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এ বি, মধ্যবিন্দু ডি, মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, কেন্দ্র থেকে সংযোগ রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব, এই যে জ্যা এ বি তার উপরে এই সংযোগ রেখাংশটা লম্ব। তো আমরা প্রশ্ন অনুযায়ী সেটাই আসলে এখানে লিখেছি। আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন যদি আমরা একটু লক্ষ্য করি, দেখেন এখানে আমাদেরকে এখন হচ্ছে অঙ্কন করতে হবে, যে অঙ্কন ও কমা এ আর হচ্ছে ও কমা বি যোগ করি। ঠিক আছে, এই যে ও আর হচ্ছে এ, এটা আমরা কি করব, এবং ও কমা বি, এই যে ও কমা বি, এই দুটা যোগ করব। অঙ্কন আসলে কেন করা হয়? আমাদের যে উপপাদ্যটা আছে, এই উপপাদ্যটা আসলে আমরা কিভাবে অতি সহজে প্রকাশ করতে পারি, কিভাবে সহজে সমাধান করতে পারি, সেজন্যই আসলে অঙ্কন করা হয়। তাহলে ও কমা এ আর ও কমা বি আমরা যোগ করলাম। ঠিক আছে, তো এখন দেখেন, এখন এখানে আমরা প্রমাণটা শুরু করব। ঠিক আছে, এখানে দেখেন আমরা হচ্ছে কি নিয়েছি, দুইটা ত্রিভুজ নিয়েছি, একটা হলো ও এ ডি, এই যে ও এ ডি, আর একটা হচ্ছে ও ডি বি। ঠিক আছে, অথবা ও বি ডি। তাহলে এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজতে আসলে আমরা কি পাই আমরা একটু দেখি। তো দেখেন, আমরা এখানে ও এ ডি আর হচ্ছে ও বি ডি প্রমাণের ক্ষেত্রে দুইটা ত্রিভুজ নিয়েছি। এখন এই দুইটা ত্রিভুজ থেকে কি পাই সেটা দেখব। তো দেখেন, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ও এ যে বাহুটা, এই যে ও এ যে বাহুটা, দেখেন ও এ ডি ত্রিভুজের ক্ষেত্রে ও এ যে বাহুটা আর ও বি ডি ত্রিভুজের ক্ষেত্রে ও বি যে বাহুটা, এই দুইটা বাহুর আমরা এখানে সমান বলেছি। কেন বলেছি? কারণ ও এ এটাও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ও বি এটাও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা এখানে সেটাই লিখেছি, একই বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ আর একই বৃত্তের ব্যাসার্ধ কি হবে? পরস্পর অবশ্যই সমান হবে, তাই না? তো আমরা এখানে সেজন্যই সেটা নিয়েছি। এরপর হচ্ছে এডি ইকুয়াল বিডি। তো এডিটা কি দেখেন, আমরা হচ্ছে আমাদের প্রশ্নেই বলা ছিল
যে ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু, তাহলে আমরা যে একটা এবি জ্যা নিছিলাম তার মধ্যবিন্দু ডি নিছিলাম, ঠিক আছে। তাহলে এবি জ্যার মধ্যবিন্দু যদি ডি নেই, তাহলে এই ডি বিন্দুটা দুই পাশে দুইটা সমান অংশে বিভক্ত করেছে, একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে বিডি, এই দুইটা অংশ কিন্তু সমান হবে, কেননা আমরা এবি জ্যায়ের মধ্যবিন্দু ডি নিছিলাম। তো এখানে সে কথাটাই আসলে আমরা বলেছি যে এডি ইকুয়াল হচ্ছে বিডি, যেহেতু ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, ঠিক আছে। তাহলে আমরা এই যে ওএডি ত্রিভুজ আর ওবিডি ত্রিভুজের দুইটা করে বাহু আমরা কি পাইলাম, সমান পাইলাম। এখন এখানে আবার বলেছি ওডি ইকুয়াল ওডি, কেন, কারণ এরা হচ্ছে সাধারণ বাহু। দেখেন এই যে ওএডি ত্রিভুজ আর ওবিডি ত্রিভুজের ক্ষেত্রে ওডি কিন্তু হচ্ছে দুইটা ত্রিভুজের বাহু, তার কারণে আমরা এই বাহুটাকে আমরা বলেছি হলো সাধারণ বাহু, ঠিক আছে, সে কথাটা এখানে লিখেছি। তো এখানে কি হলো, এই যে ওএডি ত্রিভুজ আর ওবিডি ত্রিভুজের ক্ষেত্রে দেখেন এই যে ওএডি আর হচ্ছে ওবিডি ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের তিনটা বাহু, এই ত্রিভুজের তিনটা বাহু কি হয়ে গেল, পরস্পর সমান হয়ে গেল। তো আমরা কি জানি যে একটা ত্রিভুজের তিনটা বাহু অপর একটা ত্রিভুজের তিনটা বাহুর সমান হলে ত্রিভুজ দুটো কি হয়, সর্বসম হয়। আমরা কিন্তু এরকম একটা নোট শিখেছিলাম, তাই না, যে একটা ত্রিভুজের তিনটা বাহু অপর একটা ত্রিভুজের তিনটা বাহুর যদি কি হয়, সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হয়। তো আমরা এখানে লিখেছি অতএব ত্রিভুজ ওএডি সর্বসম ত্রিভুজ ওবিডি। সর্বসম কথাটার অর্থ কি, আসলে এই যে দুইটা ত্রিভুজ, এই ত্রিভুজ দুইটার মধ্যে যে যে বাহুগুলো সমান হওয়ার কারণে ত্রিভুজ দুইটা সর্বসম হলো, সেই বাহুগুলো বাদে বাকি ত্রিভুজের যারা আছে তারাও আসলে সমান হবে। সর্বসম মানে যাদের যাদের কারণে সমান হলো তারা বাদেও বাকি যারা আছে তারাও কি হবে, সমান হবে। তাহলে আমরা জানি এই ত্রিভুজের আরও তিনটা কোণ আছে, এই ত্রিভুজের তিনটা কোণ আছে, তাহলে এই ত্রিভুজের তিনটা কোণ সমান এই ত্রিভুজের তিনটা কোণও সমান হবে, ঠিক আছে। তো আমাদের আসলে তিনটা কোণের প্রয়োজন নাই, আমাদের আসলে এই যে এই কোণটার প্রয়োজন, ও ডি এ অথবা এডিও আর হচ্ছে ও ডিবি অথবা বিডিও, এই দুইটা কোণের প্রয়োজন। আর আমরা জানি যেহেতু সর্বসম হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটা হচ্ছে পরস্পর সমান। তো এখানে আমরা সেটাই লিখেছি, অতএব কোণ ওডিএ ইকুয়াল হচ্ছে কোণ ওডিবি। এই যে ওডিএ ইকুয়াল কোণ ওডিবি, এই কোণ দুইটা কি হবে, পরস্পর সমান হবে। তো আমরা যদি একটু চিত্রের দিকে বিশেষ করে লক্ষ্য করি, এই যে ওডিএ যে কোণটা এটাও কিন্তু এই সাধারণ বাহুর পাশেই অবস্থিত, ওডিবি যে কোণটা এটাও কিন্তু সাধারণ বাহুর পাশেই অবস্থিত, তার কারণে কিন্তু এই দুইটা কোণ হচ্ছে আমরা সমান বলতে পারি। আমি কিন্তু এ কোণ সমান এই যে ডি কোণ, অর্থাৎ ও এ ডি কোণ সমান আমি কিন্তু ওডিবি কোণ বলতে পারি না, ঠিক আছে। যেহেতু ওডিএ আর হচ্ছে ওডিবি কোণ সাধারণ বাহুদ্বয়ের বিপরীত পার্শ্বে অবস্থিত, তার কারণে এই কোণদ্বয় হচ্ছে পরস্পর সমান আমি বলতে পারি। এখন আমরা ওডিএ কোণ আর ওডিবি কোণের দিকে যদি একটু বিশেষ করে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারি এই কোণদ্বয় হচ্ছে এবি, একটা সরলরেখা চিন্তা করলে তার উপরে অবস্থিত, ঠিক আছে। তাহলে একটা সরলরেখার উপরে দুইটা যদি কোণ অবস্থিত হয়, তাহলে আমরা সেই কোণ দুইটাকে কি বলতে পারি, রৈখিক যুগল কোণ বলতে পারি, ঠিক আছে। আর আমরা জানি একটা সরলরেখার উপরে মোটে 180 ডিগ্রি কোণ থাকে, আর এই রৈখিক যুগল কোণ দুইটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। এবং আমরা এটাও দেখলাম এই কোণটা আর এই কোণটা হচ্ছে পরস্পর সমান। তাহলে আমরা এখানে কি বলতে পারি, দেখেন, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং প্রত্যেকে এক সমকোণ অথবা প্রত্যেকে সমান আমরা বলতে পারি। আমরা প্রথমত এক সমকোণ কথাটা না বলে আমরা বলতে পারি কোণ এবং প্রত্যেকে সমান, প্রত্যেকে কি সমান, আমরা এটা বলবো, ঠিক আছে, এক সমকোণ আগে বলবো না। যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং প্রত্যেকে সমান, তাহলে আমরা বলতে পারি, আচ্ছা এটা আমরা দেখলাম সমান, কিন্তু আমরা জানি যে একটা সরলরেখার উপরে মোটে 180 ডিগ্রি কোণ থাকে। কত ডিগ্রি কোণ থাকে, 180 ডিগ্রি কোণ থাকে। তো 180 ডিগ্রি কোণ, আবার এই কোণদ্বয় যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা বলতে পারি এই 180 ডিগ্রি কোণকে এই দুইটা কোণ সমান দুই ভাগে বিভক্ত করেছে। তাহলে 180কে সমান দুই ভাগে বিভক্ত করলে কত হবে, এ পাশেও 90 হবে, এ পাশেও 90 হবে, আর আমরা জানি 90 ডিগ্রি সমান হচ্ছে এক সমকোণ, ঠিক আছে। তাহলে দেখেন আমরা এখানে সেটাই বলেছি যে অতএব কোণ ওডিএ ইকুয়াল কোণ ওডিবি ইকুয়াল হচ্ছে এক সমকোণ। এরা রৈখিক যুগল কোণ হলো এবং সমান হলো, এবং পরে রৈখিক যুগল কোণ হওয়ার কারণে আমরা আবার বলতে পারি রৈখিক যুগল কোণ হলো কিন্তু এবং সমান হলো, রৈখিক যুগল কোণ এবং সমান হওয়ার কারণে, এই সমান হওয়ার কারণে এরা হচ্ছে এক সমকোণ করে হলো। রৈখিক যুগল কোণ হলো এবং সমান হওয়ার কারণে এরা কি হলো, এক সমকোণ করে হলো। তো যেহেতু এক সমকোণ করে, তাহলে আমরা বলতে পারি যে ওডি লম্ব হচ্ছে এবি, কারণ এরা যদি এক সমকোণ করে না হতো তাহলে কিন্তু ওডিটা এবি এর উপর লম্ব হতো না। যেহেতু এক সমকোণ করে হয়েছে, তার কারণে আমরা বলতে পারি ওডিটা আসলে এবি এর ওপর লম্ব, কারণ একটা সরলরেখার উপর অপর একটা রেখা যদি লম্বভাবে না দাঁড়ায়, তাহলে কিন্তু দুই পাশে দুইটা সমান কোণ উৎপন্ন হয় না, ঠিক আছে। তো যেহেতু আবার ওই কথাটাকে বিপরীতভাবে বলা যায় যে একটা সরলরেখার দুই পাশে যদি দুইটা সমান কোণ উৎপন্ন হয়, তাহলে আমরা বলতে পারি যে ওই কোণদ্বয়ের যে রেখাটা সেটাও কি হবে,
লম্বভাবে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। তাহলে ওডিটা এবি এর ওপর লম্বভাবে আছে, তাহলে এটা আমরা বলতে পারি। তো আমাদের কিন্তু এটাই বলছিল যে প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এবি, এটা কিন্তু আমরা বলেছিলাম। তাহলে আমরা কিন্তু সেটাই প্রমাণ করলাম যে সুতরাং ওডি লম্ব এবি প্রমাণিত। তো আশা করি আমাদের যে উপপাদ্য সূত্র এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আমরা সবগুলো উপপাদ্য ইনশাল্লাহ সমাধান করে দেব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন এরপরে আসলে কোন উপপাদ্যটা প্রমাণ করে দেওয়া যায়। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।